নমস্কার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী, নিউজ@5-এ। আর অবশ্যই নিউজ@5-এ যে বিষয় নিয়ে আলোচনা করব, দিনভর আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে ছাত্র ধর্মঘট, বাম ছাত্র সংগঠনগুলির ডাকে ধর্মঘট, এবং তাই নিয়ে দিনভর দফায় দফায় একাধিক জায়গায় উত্তেজনা, ভাঙচুর, ধস্তাধস্তি, লাঠালাঠি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং ডিএসও থেকে শুরু করে এসএফআই থেকে শুরু করে একাধিক বাম ছাত্র সংগঠন রয়েছে, তাদের সঙ্গে তুমুল অশান্তি। প্রশ্ন হচ্ছে, যদি ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এই পরিস্থিতি হয়, তাহলে নির্বাচন হলে কি হবে? এটাও প্রশ্ন উঠছে, নির্বাচনটাই বা হচ্ছে না কেন, কারণটা কি? আবার এটাও একাংশ প্রশ্ন তুলছেন যে সাধারণ ইস্যুতে এমনি বিধানসভা নির্বাচনে কলকে না পেকি, তাহলেই ছাত্র সংসদ নির্বাচন ইস্যুকে হাতিয়ার করে একটু হালে পানি পেতে চাইছে বাম শিবির। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএমের সৃজন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের ভাস্কর সিংহ রায়। আমি শুরুতেই সৃজনের কাছে আছি। সৃজন, আজকে ধর্মঘট নিয়ে তোমার অ্যাসেসমেন্ট কি হবে গোটা বিষয়? কারণ অনেকে প্রশ্ন তুলছেন যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলছে, ইনফ্যাক্ট যাদবপুরে পরীক্ষা চলছিল, কি দরকার ছিল? আমি প্রথম কথা বলবো, উইথ অল হিউমিলিটি, সবিনয় বলবো, অর্ধসত্য প্রচার করবেন না। আজকের ছাত্র ধর্মঘটের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পর্ক ছিল না। ধর্মঘটটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোর ভিতরে হয়েছিল। আমি অন দ্য কন্ট্রারি 2007 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন জেনারেল স্ট্রাইক ডেকেছিলেন মমতা ব্যানার্জি। মনে করিয়ে দেব, আমরা সেরকম দায়িত্বজ্ঞানহীন নই। আমরা ছাত্র ধর্মঘট বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে ঢেকেছি, সেগুলো সর্বাত্মক হয়েছে। কোথাও কোথাও তৃণমূল গণ্ডগোল করতে এসেছিল, ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে দাঁড়িয়ে পালিয়েছে। তখন ক্যাম্পাসের ভিতরে কিছু করতে না পেরে এই বারুইপুরে বা এখানে ওখানে সেখানে রাস্তায় নেমে তৃণমূল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন গুন্ডামি করেছে। বাইরে মিছিল করতে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করেছে, গোলমাল পাকানোর চেষ্টা করেছে। আমরা যা বুঝেছি, ছাত্রছাত্রীদের ব্যাপক সমর্থন নিয়ে আমি এই জায়গাটাতে আসতে যাচ্ছি সৃজন, অর্ধসত্যের এখানে কোনো বিষয় নেই। যেই করে থাকুক না গন্ডগোল, তোমরা করে থাকো বা তৃণমূল কংগ্রেস করে থাকো, রাস্তায় তার এফেক্ট পড়েছে তো? আমি 24 ঘন্টা সকাল থেকে ফলো করছি। আমি হাত জোড় করে অনুরোধ করব, আপনাদের তলায় যে লাইন যাচ্ছে বা থাম্বনেল যা যাচ্ছে, সেখানে উচ্চ মাধ্যমিকের দিন ছাত্র ধর্মঘট ডাকলো এসএফআই, এই কথাটা লিখবেন না। উচ্চ মাধ্যমিকের দিন বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাকলো এসএফআই, এই কথাটা লিখুন। তাহলে 24 ঘন্টার যে লক্ষ লক্ষ দর্শক আছেন তাদের কাছে সত্যি কথাটা পৌঁছতে সুবিধা হবে। এক নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আমি সব ছেড়ে দিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যাদবপুর বিদ্যাপীঠ, যাদবপুর বিদ্যাপীঠ স্কুল, সেখানে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। বাইরে অভিভাবকরা বসেছিলেন। আমি জানি না আপনারা বুম নিয়ে গেছেন কিনা, আপনারা নিশ্চয় বুম নিয়ে গেছেন। একজন অভিভাবক তিনি বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের জন্য যাদবপুর বিদ্যাপীঠে আমার ছেলেটির বা মেয়েটির পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে। একজন অভিভাবকের একজন এমন বাইট আমাকে দেখান। হবে না, তার কারণ এসএফআই দায়িত্বশীল ছাত্র সংগঠন, তারা সর্বোচ্চ। সৃজন যেটা বললে, ছাত্র ধর্মঘটটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কালকে সেটা ঘোষণা করা হয়নি। আর 2007 সালের কথা বললেন, নন্দীগ্রামে গণহত্যার জন্য যেটা রাখা হয়েছিল, তার সঙ্গে আজকের ঘটনা কালকের ঘটনাকে এক করা যায় না। দেখুন, ছাত্র ধর্মঘট থাকলে কি হয়, যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি অসত্য ভাষণ করবেন না। আপনি আমার নির্দিষ্ট কথা কালকে বলা হয়েছিল। আপনি শুনুন, আমি বলছি আপনি ফ্যাকচুয়ালি ভুল বলছেন। আমি আপনাকে আটকানোর কথা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আপনি ফ্যাকচুয়ালি ভুল বলছেন। কালকে এসএফআই বলেছিল বিশ্ববিদ্যালয় ধর্মঘট, আজকে মেদিনীপুর শহরে পরীক্ষা বলেছিল আপনি হোমওয়ার্ক না করে এসেছেন। আপনি হোমওয়ার্ক আপনার মতন করে আলিমুদ্দিনে বসে করবেন, সেই হোমওয়ার্ক বাইরে অনেক হোমওয়ার্ক আছে কলেজে। সুতরাং আপনারা 2007 সালের কথা তুলে আনছেন, এটাই একটা আপনার হোমওয়ার্ক নেই বলে বলেন। আচ্ছা, বলেন, ঠিক আছে। আচ্ছা, আমি দুজনকেই থামাবো। নবান্ন, আমি একটু নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন শুনবো। যাকে শর্টে বলা হয় SLISC, আমি বলেছিলাম বিজনেস কমিটির মিটিংয়ে বিজিবিএসে যে আমরা একটা করব, যাতে সিনার্জি কমিটির মাধ্যমে যেগুলো জেনুইন প্রজেক্ট পড়ে আছে, যার জন্য কোনো
মানে বাইন্ডিংস নেই, এবং যেগুলো ক্লিয়ার আছে, এবং ক্লিয়ার করবার জন্যেও যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখব। যদি দেখি প্রপারলি ফাউন্ড ইট ইজ সুটেবল, তাহলে আমরা সেটা করে দেব। এবং সিএস অলরেডি বলেছেন যে উইদিন ফোর্টনাইট এই সিনার্জি কমিটি একটা করে মিটিং করবে। এখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে অল ইম্পর্ট্যান্ট অফিসার্স আর প্রেজেন্ট, এবং আপনারাও যারা কো চেয়ারম্যান এবং চেয়ারম্যান ছিলেন বিভিন্ন গ্রুপে, তাছাড়াও ফিকি, আইসিসি এবং সিআইআই এদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। সিনার্জি কমিটি তো অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে, এবং আগামী 3 দিনের মধ্যে আমরা ডিএম এর নেতৃত্ব এই ধরনের একটা, যাতে কোঅর্ডিনেশনের অভাব না হয়। জেলায় জেলায় অনেকেই ইন্ডাস্ট্রি করছেন এবং ইন্ডাস্ট্রি করেন, এখানে ডিএম লেভেলেও যাতে যারা জেলায় আছেন কোনো অসুবিধে না হয়। মনে রাখতে হবে বাংলাটা বড়, অনেক বড় জিওগ্রাফিক্যালি, এবং ডেস্টিনেশন অফ পপুলেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগ্রিকালচার সবটাই আমাদের অনেকটা বড় আছে। সুতরাং ডিএমদের নেতৃত্ব আমরা এই ধরনেরই একটু কোঅর্ডিনেশন কমিটি আগামী 3 দিনের মধ্যে করে দেব, যাতে তারা এটা সিরিয়াসলি দেখেন। এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম। হয়তো অনেকবার এই কথাটি আমরা বলেছি, কিন্তু কার্যক্ষেত্রে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে কোঅর্ডিনেশন, সেই জন্য এবারে খুব সিরিয়াসলি এটাকে ধরা হয়েছে। এবং এই সিস্টেমের মধ্যে যাতে খুব সহজেই it much more easier for industries and businesses to invest and grow in Bengal by ensuring timely approvals and providing seamless coordination among various departments। সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে করতে হবে। আজকে আমরা পোর্টালটা চালু করব, সিনার্জির যে পোর্টালটা। আপনাদের কারো কোনো অ্যাপিল থাকলে, রিকোয়েস্ট থাকলে, ক্লারিফিকেশন চাইলে আপনারা সেই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। ওটা আমি কিছুক্ষণ বাদে ওপেন করছি। এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে। কুইক শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড প্রম্পট প্রবলেম সলভিং এই পোর্টালটার কাজ। আপনাদের সাজেশন, ওপিনিয়ন, কারো কোনো কাজ বাকি থাকলে সেটা দেয়া, নানা রকম ব্যাপার, এটা আপনারা করতে পারবেন। আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও, আমরা কিন্তু করিনি, পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে, যারা বলছেন বেঙ্গল, স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন, এবং এতে বাংলা 1 নম্বরে। বাংলায় যা স্কিল লেবার আছে, স্কিল ওয়ার্কার আছে, মেধা আছে, ট্যালেন্ট আছে, ফ্রম আইটি টু এভরিওয়্যার। It may be big, it may be small, it may be medium. Small and medium is also very important, please understand that. একটা বড় কারখানা হলে 1000-1500 লোকের চাকরি হতে পারে, কিন্তু ছোট ছোট যদি অনেক হয়, মিডিয়াম যদি অনেক হয়, সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস। আমরা বিজিবিএসে অলরেডি বলেছিলাম যে আমরা 4,40,595 কোটি টাকার প্রপোজাল পেয়েছি। এর আগেও আমরা বিজিবিএসে 19 লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম। তাতে আমরা 13 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে, এবং বাদবাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, ইট ইজ অলসো অন প্রসেস। আমি মনে করি যে কোনো রকম এনি লাক্সিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল এটাকে টলারেট করা হবে না।
অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে। তারা ব্যাং লিখছে না কাকের ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না। নিজেকে স্টাডি করতে হবে, পড়তে হবে। আমার কাছেও প্রচুর ফাইল আসে, আমাকেও পড়াশোনা করতে হয়। তো আমাকেও যদি পড়াশোনা করতে হয় তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে এবং সিরিয়াসলি এটা দেখতে হবে, স্টাডি করতে হবে। আমি নিচের তলায় ছেড়ে দিলাম, সে কি করলেন বা কিভাবে করলেন, কিভাবে আটকালেন, এটা দেখতে হবে। আমি বলবো ক্রিয়েট সলিউশন, নট ডিলে। স্পিডি ওয়ার্ক, টাইম বাউন্ড, স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন, এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে। তারপরে সিএস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো লাল খাতার টেপে, রেড ট্র্যাপ আমরা যেটা বলি, উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস। এখনকার দিন কিন্তু পাল্টেছে। আমরা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলছেন বক্তব্যে ফিরে আসবো, তবে তার আগে আমি আবারও সৃজনের কাছে যাব। সৃজন, এই যে আরজি কর আবহে তোমার মনে থাকবে যখন সেখানে বিভিন্ন দাবি দাওয়া সামনে উঠছিল, সেখানে একটা ছাত্র সংসদ নির্বাচনেরও বিষয় ছিল। সেখানেও কিন্তু একটা কথা হয়েছিল, অভিযোগ উঠেছিল যে তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনটাই লক্ষ্য কিনা। এবারেও কিন্তু দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো সেখানে এটাও প্রশ্ন উঠছে যে এমন কি ওয়েবকুপার যেখানে সম্মেলন চলছিল সেখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিটা এমন কি জোরদার হলো, যেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর হলো, হামলা হলো, অধ্যাপকদের ধরে মারা হলো, এরকম একটা অভিযোগ উঠছে। এই জায়গায় দাঁড়িয়ে আরজি করের ওই আবহে মুখ্যমন্ত্রী বলেছিলেন মার্চের পরে ছাত্র সংসদ নির্বাচন করার চেষ্টা করবেন তিনি। তারপরেও কেন এই প্রশ্নটাও কিন্তু উঠছে। সৃজন, এইটাই তো আসল কথা। ধন্যবাদ আপনাকে যে আপনি মূল পয়েন্টটা ধরেছেন। এই এত হইচইয়ের মোদ্দা কথাটা কি, পশ্চিমবঙ্গে 8 বছর ধরে ছাত্র ভোট হয় না, ইউনিয়নগুলো ডিফাঙ্ক্ট হয়ে বসে আছে। শেষ ছাত্র ভোট হয়েছিল 2020 সালের শুরুতে যাদবপুরে, তারপরে গত 5 বছরে ছাত্র ভোট হয়নি। ছাত্র ইউনিয়ন মানে স্টুডেন্ট এড ফান্ড থেকে অসংখ্য কাজ ছাত্রদের জন্য যেগুলো আটকে পড়ে থাকে যদি ছাত্র ইউনিয়নটা কাজের মধ্যে না থাকে। সব পাশ করে যাওয়া ছাত্রনেতারা ছাত্র ইউনিয়নের মাথায় বসে আছে, এক্সটেনশনে চলছে। ছাত্র ইউনিয়ন নামে নেই টিএমসিপি ইউনিট, তারা প্র্যাকটিক্যালি ইউনিয়ন হয়ে চালাচ্ছে। আচ্ছা, ইউনিয়ন ফিজ নেওয়া হচ্ছে কলেজে কলেজে ফি বুকে ছাত্রদের থেকে, সেই টাকা টিএমসিপি ইউনিটের কাছে চলে যাচ্ছে। ফেস্ট কমিটি, ফ্রেশার্স কমিটি, এইসব বিভিন্ন বকলমে নাম দিয়ে তৃণমূলের কাছে টাকা চলে যাচ্ছে বছরের পর বছর। এই যে বিপুল দুর্নীতি হচ্ছে ছাত্র ভোট না করিয়ে, এর প্রতিবাদ জানাতে ছাত্র ভোটের দাবিতে যাদবপুরের ভিতরে অসুবিধা হচ্ছে কাজের ক্ষেত্রে। আপনারা দেখেছেন গত বছরও যখন এক ছাত্রের র্যাগিংয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে তখনও এই প্রশ্নটি সামনে এসেছিল। এই যে মেডিকেল কলেজের ছাত্ররা আরজি করের আবহে এই দাবিটা করলো, এই দাবিটা ন্যায্য দাবি এবং এই দাবিটা সর্বত্র ধ্বনিত হচ্ছে। এই দাবিটার মধ্যে মেরিট আছে। বিকাশ ভবনে কয়েকদিন আগে এসএফআই কর্মীরা গেল, শিক্ষামন্ত্রী বিকাশ ভবনে ছিলেন, তিনি ঘাট ধরে বার করে দিলেন, পুলিশ লেলিয়ে দিলেন, মারধর করলেন। এর আগে আমরা বিধানসভা অভিযান করেছিলাম, যখন জুনিয়র ডাক্তাররা বলছে ছাত্র ভোটের দাবি, তখন তাদের উপর অত্যাচার করা হচ্ছে। ছাত্র ভোট করাতে চাইছে না, মৌরসি পাট্টা করিয়ে রাখতে চাইছে, বাবা কাকা জ্যাঠারা তৃণমূলের ছাত্র ইউনিয়নে বসে আছে। এই যে পরিবেশ, অরাজকতাকে বাড়ানোর পরিবেশ, আচ্ছা, এর প্রতিবাদ করতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে গেল ছেলেটা। আচ্ছা, তাহলে এই দাবিটার মধ্যে ন্যায্যতা আছে। স্কুটারে হোঁচট খেয়ে কেউ যদি গাড়িতে চাপা পড়ে বলে, এবং স্করপিও গাড়িতে চাপা পড়লে কারুর যে একটা হাড় ভাঙে না, এইসব তত্ত্বগুলো অন্য জায়গায় দেওয়া ভালো। তবে একটা কথা আছে, গতকাল যেটা হয়েছে সেখানে দাবি আদায়ের জন্য ওয়েবকুপার অফিস জ্বালিয়ে দেওয়া, প্রফেসরদের মারধর করা, এটা কি দাবি আদায়ের উদ্দেশ্য নাকি সশস্ত্র বিপ্লবের পথে সিপিএম এগোবে বলে তার একটা মহড়া নিচ্ছে? আজ দেখুন, একটা যে কোনো জিনিসের দাবি বা ইত্যাদিগুলো বলার ক্ষেত্রে একটা পরিবেশ থাকে। ব্রাত্য বসু তাকে বলেছিলেন যে বিধান 4 জন মিলে আলোচনায় আসতে, কিন্তু সেটা তো রাজি হননি, 40 জনের সঙ্গে আলোচনায় বসতে হবে। এবং বিকাশ ভবনে তাদের আমন্ত্রণ জানিয়েছিল, তারা সেই আমন্ত্রণ নেননি। দেখুন, যারা
মানে বামপন্থীরা তো নিজেদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন তাদের কোনো ক্ষমতা নেই বা তাদের জনসমর্থন নেই, কিন্তু নিজেদের টিকে থাকার জন্য অস্তিত্বের সংকট থেকে তারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার জন্য এই বিভিন্ন মিডিয়া যাতে তাদের দেখাচ্ছে আজকে অপ্রাসঙ্গিক হওয়ার ক্ষেত্রে, এবং যারা যারা করেছে এরা অতিবাম, যে অতিবামের একজন সমর্থক বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কেও কি মনোভাব পোষণ করেছেন জানি না। তাহলে এই কাদের এরা কারা? এরা এসএফআই, এরা সিপিএম এর ছাত্র সংগঠন, না এরা বামপন্থী কোন ছাত্র সংগঠন? তাহলে যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাদের সঙ্গে এরা আছে, নাকি যারা সংসদীয় গণতন্ত্রের পথে তাদের সঙ্গে আছে? এর থেকে বড় কথা হচ্ছে যে ব্রাত্য বসুকে আহত করার ফলে এবং বাকি প্রফেসরদের ওখানে যেভাবে আক্রমণ করা হয়, যেভাবে আগুন জ্বালানো হয়, অগ্নিসংযোগ এবং সবকিছু করার পরে তারা প্ররোচনায় কোনো পা দেননি, কোনো পুলিশকে ভেতরে ডাকেননি। এই বিশৃঙ্খল আচরণ কিন্তু তারা অন্য জায়গায় করতে পারতেন না, যেহেতু যাদবপুরের ভেতরে ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ডাকা হবে না প্রশাসনের মাধ্যমে, সেটার জন্যই তারা এরকম দেখেছেন। কিন্তু যাদবপুরের জন্য আজকে মেদিনীপুরে যেখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সাধারণ মানুষরা জবাব দিয়েছে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অভিভাবক সহ যারা পরীক্ষা দিতে যাচ্ছিল তাদের বিভিন্ন জায়গায় আটকাতে হয়েছে, পরবর্তীকালে প্রশাসনের সাহায্যে তারা গেছেন। রাস্তাঘাট বন্ধ করা থেকে আরম্ভ করে এই বিশৃঙ্খলার মাধ্যমে কিন্তু কোনোভাবে জনসমর্থন পাওয়া যায় না। 26-এর নির্বাচনের জন্য যদি এটা মনে করেন এই পদক্ষেপে এগোবেন, তাহলে খুব ভুল রাস্তায় বামপন্থীরা চলছে। না সৃজন, এই প্রশ্নটা উঠছে যে যাদবপুরের এই যে সংস্কৃতিটা, এটার বদল ঘটবে কবে? এখানে যদি ছাত্র সংসদ নির্বাচনের দাবি হয় একটা আলোচনা সাপেক্ষ, তো এই ধরনের ভাঙচুর, আগুন, এবং যিনি আহত হয়েছেন আমরা সেই বক্তব্য শুনি তার বাবাও কিন্তু এই শিক্ষামন্ত্রীকে ধাক্কাধাক্কি এই বিষয়গুলো সমর্থন করেনি। তুমি যাদবপুরে ছাত্র মৃত্যুর কথা বললে, তার বাড়ি পরিবারের তরফ থেকেও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব প্রকাশ করা হয়েছে। ইন্দ্রানুজ রায়ের বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, তার সম্পর্কে কি ধারণা পোষণ করতে সেটাও যেন এই ছাত্র পার্টি যেন দেখে, তাদের সমর্থন নিতে চলেছে। বলবো? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি প্রথমে একটা ভিডিও দেখাই। আমি ইতিমধ্যে প্রেস মিট করে দেখেছি, 24 ঘন্টার করেসপন্ডেন্ট ছিলেন, আপনারা আশা করি দেখাবেন ভালো করে, যেহেতু আলোচনায় কথাটা এলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বাদিকের ভিডিওটি, তাহলে আমি আর এখানে দেখিয়ে সময় নষ্ট করছি না। তৃণমূলের যিনি মুখপাত্র এসছেন আপনাদের চ্যানেলে, তাকে একটু কাইন্ডলি ভিডিওটা দেখিয়ে বলে দেবেন যে ইন্দ্রানুজ গাড়ির ধাক্কায় আহত হয়েছিল, পাশে রাখা স্কুটিতে আহত হয়নি। ভিডিও প্রমাণসহ আমরা তৃণমূলের মিথ্যাচার বার করে দিয়েছি। আমি আর ওটার পিছনে সময় নষ্ট করলাম না। আমি বারবার বলছি উনি হোমওয়ার্ক করে আসেননি। 2 নম্বর, তৃণমূলের শিক্ষামন্ত্রী তিনি বিকাশ ভবনে কোনো টাইম ছাত্রদের দেননি। তিনি বলেছেন আমি এসএফআইকে টাইম দিয়েছি। আমি থেকে শুরু করে ইউনিটের এসএফআই কর্মী কেউ এটা কনফার্ম করতে পারছে না যে শিক্ষামন্ত্রী কাউকে ডেকে বিকাশ ভবনে টাইম দিয়েছেন। বরং বিকাশ ভবনে ছাত্ররা কথা বলতে গেছিল, উনি অফিসে ছিলেন, কিন্তু উনি কথা না বলে কয়েকদিন আগে পুলিশ লেলিয়ে দিয়েছেন, আপনারা দেখেছেন। 3 নম্বর হলো যে হঠাৎ মাওবাদীরা কত খারাপ, বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তারা কি কি লিখেছে, বিরাট দরদ উতলে উঠেছে। যখন জ্ঞানেশ্বরী কাণ্ড হয়েছিল তখন মাওবাদীরা ভালো ছিল তৃণমূলের কাছে, যখন ছত্রধর মাহাতোর সাথে মিটিং করতে হতো তখন ভালো ছিল, এখন মাওবাদীরা ভীষণ খারাপ হয়ে গেছে। এখন সশস্ত্র বিপ্লব থেকে সংসদীয় গণতন্ত্র প্রচুর কথার ক্ষয়ক্ষতি। বিরতির সময় হয়ে গেছে আমি অনেকটা সময় চলেও গিয়েছে, আমি একটা বিরতি নেব। বিরতির পর আমি একটাই প্রশ্ন নিয়ে দুজনের কাছে আসবো, সময় খুব কম থাকবে। 1, ছাত্র সংসদ ছাত্র ভোট হচ্ছে না কেন? 2, ভোটের দাবিতে যদি এই হাল হয় তাহলে ভোট হলে কি হবে? এই প্রশ্ন নিয়ে ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। যে প্রশ্ন করেছিলাম বিরতির আগে একই প্রশ্ন দুজনের কাছে করবো। অবশ্যই শুরুতে সৃজনের কাছে আসবো। সৃজন, এইটা তো প্রশ্ন যে ছাত্র ভোট হচ্ছে না কেন, আর যদি ভোটের দাবিতে এই অবস্থা হয় তাহলে ভোট হলে কি হবে? কারণ আমাদের প্রত্যেকের যারা পরিচিত ভাই বা বোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা কখনোই চাই না যে পড়াশোনা ছেড়ে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা হোক ইউনিভার্সিটিগুলোতে। সৃজন। না, স্বচ্ছ গণতান্ত্রিক উপায় ছাত্র ভোট হলে এই পরিবেশ হওয়ার কথা না তো। সবাই প্রত্যেকটা ক্যাম্পাসে নিজের মতো করে রাজনীতি করুক, তর্ক বিতর্ক করুক। আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল, তাতে অসংখ্য নেতা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। তারা বিতর্ক করে, আলাপ আলোচনা করে তারা সেইভাবে সমৃদ্ধ হয়েছেন। সুতরাং ছাত্র রাজনীতির প্রবলেম না, প্রবলেম হচ্ছে ছাত্র রাজনীতিকে ব্যবহার করে যারা অ্যাডমিশনে টাকা খায়,
যারা গেটে উন্নয়নের রেট চার্ট ঝুলিয়ে রাখে, যারা গুন্ডামি করে বহিরাগত ঢুকিয়ে, এই যেমন যাদবপুরে গতকাল পরশু করেছে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা চলে গেছে। সে কি করতে গেছিল? জবাব নেই কোনো। তাহলে এই ধরনের এলিমেন্টদের চিহ্নিত করে বার করতে হবে, এবং এর উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে, আমি আগের কথাটা যা বলছিলাম যে সে কোন পক্ষ সেটা বড় কথা নয়, সে গণতন্ত্রের পক্ষে আছে কিনা। আচ্ছা। ছাত্র ভোটের দাবিতে যারা যারা রাস্তায় নামছে তাদের প্রত্যেককে সাথে নিয়ে আমরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করব গণতন্ত্রের স্বার্থে। আচ্ছা ভাস্করদা, খুব সংক্ষেপে। ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নতুন করে বলতে হবে না, কিন্তু পরিস্থিতি প্রশাসন বিচার করবে। পরিস্থিতি ছাত্র ভোট হওয়ার মতন পরিস্থিতি আজকে 2011 সালের পর থেকে ছাত্র ভোট হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন সময় মতাদর্শের ভিত্তিতে তারা রাজনীতি করতো, তারা এখন কোনো মতাদর্শ নয়, তৃণমূল বিরোধিতার জন্য যে কোনো শক্তি প্রয়োগ করো। এই পরিস্থিতিতে যেখানে আজকে একটা দাবি আদায়ের জন্য এই পরিস্থিতির সৃষ্টি করে, তাহলে বুঝতে পারছেন যে তাদের সংখ্যায় কম হলেও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা যথেষ্ট, এটা প্রমাণ করছে। সুতরাং ছাত্র রাজনীতি মানে এই রকম ধ্বংসাত্মক রাজনীতি নয়। এখনো কিন্তু গোপাল সেনের কথা আমরা ভুলিনি এই যাদবপুর ইউনিভার্সিটিতে। সুতরাং ছাত্র রাজনীতিটা যেটা সুস্থ রাজনীতি হবে, সেই পরিবেশ থাকলে নিশ্চয়ই ভোট হবে, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং বামপন্থীদের যে আজকে মতাদর্শের ভিত্তিটা কিছু নেই, যারাই তৃণমূলের বিরুদ্ধে, সে বিজেপি হোক আর অতিবাব হোক, তারাই যে সিপিএম এর সাথে আছে, এটাও আবার প্রমাণিত হচ্ছে। আচ্ছা সৃজন, ভাস্করদা, তোমাদেরকে অনেকেই ধন্যবাদ। আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই চাইবো যে অবশ্যই ছাত্র ভোট হোক, সেটা আমার ধারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান। পরিবেশ পরিস্থিতি কি সেটা রাজ্য প্রশাসন ঠিক করবে, সেই নিয়ে আমরা বিতর্ক করতে পারি। কিন্তু আজকে যা হলো, তৃণমূল ছাত্র পরিষদকেও তার দায় নিতে হবে এবং বাম ছাত্র সংগঠনগুলোকেও কিন্তু তার দায় নিতে হবে। আমরা অন্তত দেখেছি যে দুই ছাত্র গোষ্ঠী তারা মারামারি করছে, লাঠালাঠি করছে, এবং এই আবহে ছাত্র সংসদ নির্বাচন হোক, শান্তিপূর্ণ হোক, এটাই আশা। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।